আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন বঙ্গভবনে দাপ্তরিক কাজ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন তিনি। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন তিনি। সবশেষে জোহরের নামাজ আদায় শেষে দুপুর 1:30টার দিকে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। এর আগে গত 24 জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বঙ্গভবনে অফিস শুরু করেছেন। এই বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। মিলি, আপনাকে ধন্যবাদ। হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে আজকে সকাল 11:10 বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এটি ছিল তার প্রথম কর্মদিবস বা প্রথম অফিস। 11:10 বঙ্গভবনের ভিতরে তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করার পরই বঙ্গভবনের ভিতরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ফুলেল শুভেচ্ছা জানানো, অর্থাৎ বঙ্গভবনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তখন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারপরেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে বঙ্গভবনের যে কার্যবিধি বা কার্যপ্রণালী রয়েছে সে বিষয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা তাকে অবহিত করেন বিষয়টি। এবং তারপরে বঙ্গভবনের ভেতরে যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, অর্থাৎ দরবার হল থেকে শুরু করে তোষাখানা, এই সকল বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতিকে ঘুরে দেখানোর কথা রয়েছে। এটি তার প্রেস উইং থেকে সকালে আমাদেরকে অবগত করা হয়েছে। রাষ্ট্রপতির আজকে কী কী কার্যক্রম রয়েছে বা ভিতরে আজকে আসলে কী কী কার্য উনি সম্পাদন করবেন, দাপ্তরিক যে বিষয়গুলি সেটি সকাল 10টা নাগাদই কিন্তু গণমাধ্যমকে প্রেস উইং থেকে বিষয়গুলি জানানো হয়েছে। এবং সেই সুবাদে কিন্তু বলা হয়েছে যে 1:30 পর্যন্ত, অর্থাৎ জোহর নামাজ পর্যন্ত বঙ্গভবনের ভেতরেই অবস্থান করার কথা রয়েছে মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত। জানছিলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মময় দিনের তথ্য। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিসিএএম নাসির উদ্দিনের বৈঠক শুরু হয়েছে। সকাল 11টায় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এ সময় 3 নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই শুক্রবার বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে সংসদ ভবনে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিংয়ে। হবে ইলেকশনটা, নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না। 90 দিনের মধ্যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা আছে, আমরা বলেছি আমরা প্রস্তুত। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার একটা স্থানীয় সরকার নির্বাচনেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, ধর আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ইলেকশন কমিশন ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন।
দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। স্যার সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন কি হবে স্যার? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচনটা সম্ভব স্যার? না না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। না না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। আজকে সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনাকে ধন্যবাদ। দেখছিলাম প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিং। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর ওরফে এসকে সুরকে দুদকের করা মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালত উপস্থিত ছিলেন এসকে সুর। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, গ্যাস সংকট সমাধানে নিবিড়ভাবে কাজ করছে সরকার। খুব শীঘ্রই এ সংকট কেটে যাবে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এক্সিস্টিংগুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগারকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে চলে। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে? আপনি যদি উদ্যোক্তা হন, আপনিও চিন্তা করবেন আমি কি বিনিয়োগ করব। দেশে বাজার আছে, মানুষ আছে, কিন্তু আপনি কি যথেষ্ট পরিমাণ এনার্জি সিকিউরিটি আছে যে আমি সেটা দিয়ে আমার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবো? বদলে যাচ্ছে কারাগারের নাম, কারাবিধিতেও আসছে পরিবর্তন। মাদকাসক্ত বন্দীদের জন্য নির্মিত হচ্ছে 4টি বিশেষায়িত কারাগার। জেল পালানো ঠেকাতে বন্দীদের হাতে বসছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নম্বর। কারা ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে জোর দেওয়া হচ্ছে ডিজিটালাইজেশনের উপর। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন কারা অধিদপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশের কারাগারগুলোতে নানা সময়ে অনিয়ম আর দুর্নীতির নানা অভিযোগ পাওয়া যায়। এছাড়া ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দির চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। নিরাপত্তা ও সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এমন প্রেক্ষাপটে বিধির সঙ্গে নামও পরিবর্তন হচ্ছে কারাগারের। কারেকশন সার্ভিসের নাম প্রপোজাল দিয়েছিল মন্ত্রণালয় থেকে। তারা বলেছে যে কাস্টডিটাকে অ্যাড করার জন্য। সো মন্ত্রণালয়ের প্রস্তাবনা হচ্ছে কাস্টডি অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ, এরকম একটা খসড়া নাম বিবেচনায় আছে। 24-এর অভ্যুত্থানের পর জেল ভেঙে পালানো 2200-র অধিক বন্দির মধ্যে এখনও অধরা 600-র বেশি। উদ্ধার হয়নি অস্ত্র ও 10,000-এর বেশি গুলি। কিছু বন্দী নিজেরাই সারেন্ডার করেছে, কিছু বন্দী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং ধাপে ধাপে এটা কমে এসছে। বর্তমানে এই সংখ্যাটা 600-র কিছু বেশি। এখন সর্বমোট 28টা অস্ত্র এখনো বাদ আছে। রাফলি অ্যারাউন্ড 10,000-এর মতো অ্যামুনিশন এখনো আরও মিসিং আছে। আইজি প্রিজন আরও জানান, কারাগার ব্যবস্থাপনায় নগদ টাকার লেনদেন, মুঠোফোন আর মাদক হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এটা রিয়েলিটি, অতীতে ছিল, এখনও আছে। মাদকের সাথে আমার কিছু অসাধু কর্মচারীও জড়িত এবং তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে এবং নিজেরও অনেক সময় ক্যারি করে। প্রায় 80 লক্ষ টাকার উপর কিন্তু উদ্ধার হয়েছে। আমরা প্রায় মোর দ্যান 3000 অবৈধ মোবাইল উদ্ধার করেছি। এখন সিচুয়েশন আমি বিশ্বাস করি যে অনেক ইমপ্রুভ করেছে। অবকাঠামো, জনবল, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও বন্দি পুনর্বাসন ব্যবস্থাকে আরও আধুনিক করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন কারা প্রধান। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের মানুষ। পর্যাপ্ত সরবরাহের অভাবে বাসাবাড়িতে ভোগান্তিতে পড়ছে গৃহিণীরা। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আর সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টেক্সটাইল, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সাভার ও নারায়ণগঞ্জ সহ অনেক স্থানেই বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আমাদের অনেক দিন যাবত কোনো গ্যাস নেই, আমরা একটু কোনো গ্যাস পাই না, বাধ্য হয়ে এই যে কারেন্টের চুলা ব্যবহার করতেছি। কতদিন ধরে গ্যাস নাই, আমরা রাঁধতে পারছি না, এমনি গ্যাস বিল দিতেছি। গাজীপুরেও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পাশাপাশি বিভিন্ন কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা লাইন ধরে যাইলে যাওয়ার পরে আমাকে গ্যাস ঢুকে 80 টাকা 90 টাকা, এক টিপ মারি আর গ্যাস থাকে না। আমি আসছি 10টার দিকে, এখনও দেখা যাচ্ছে আরও ঘন্টা 2 ঘন্টা লাগবে। দ্রুততম সময়ের মধ্যে এই গ্যাস সংকটের সমাধান না হলে রপ্তানিমুখী কারখানাগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, গ্যাস সংকটে গাড়ি চালকরা কী ধরনের সমস্যায় পড়ছেন জানাবেন আমাদের। গ্যাস সংকটে সেই ভোর রাত থেকে অথবা মধ্যরাত থেকে, সেই রাত 2টা থেকে এখানে দীর্ঘ লাইন রয়েছে। আমি যদি দেখাই, আমার এখানে প্রায় এই একটি সারি থেকে 3টি সারি তৈরি হয়েছে গ্যাসের লাইনের যে সিরিয়াল। এই সিএনজিগুলো সব থেকে বেশি সংকটে পড়েছে যারা সিএনজি চালক তারা বলছেন যে তাদের যে নির্ধারিত যে টাকা মালিকদের জমা দিতে হয় সেটি তারা দিতে পারছেন না। 7 থেকে 8 ঘন্টা তারা এখানে দাঁড়িয়ে থেকে তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। গ্যাস পাচ্ছেন 1 থেকে 150 টাকার। এবং এর কারণে কিন্তু গত 1 সপ্তাহ ধরে তাদের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তির কথা তারা বলছেন। এবং এই গ্যাস সংকট কিন্তু বাসা বাড়িতেও এখানে বেশ কয়েকটি এলাকায় দেখেছি। তবে মগবাজার এলাকায় যে বাসা বাড়ির যে গ্যাস সংকট সেটি তুলনামূলক কম। তবে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। কিছুক্ষণ আগে এই পাম্পে তারা গ্যাসের যে চাপ, কাঙ্ক্ষিত যে চাপ, সেই চাপ নেই বলে এখানে এই দীর্ঘ সারি, তাই সেই কাঙ্ক্ষিত গ্যাস তারা দিতে পারছেন না। এখন কিন্তু আবারও সেই যে গ্যাসের যে চাপ, সেই চাপটি নেই বলে তারা এখন গ্যাস দিতে পারছে না। আমি যদি এখানে দেখাই যে একটি গাড়িতে আসলে গ্যাস দিতে হলে সেই গ্যাসের যে চাপ সেটি 200 থাকতে হয় মিটারে। এখন পর্যন্ত সেই গ্যাসের চাপ রয়েছে 100 থেকে 120, 150 হলেও কিছুটা হয়তো দেওয়া যেত। সেই কাঙ্ক্ষিত চাপ কিন্তু এখন গ্যাসে নেই। তারা এখানে কর্তৃপক্ষ বলছে যে তারাও সঠিকভাবে গ্যাস দিতে পারছে না, তারাও ভোগান্তিতে রয়েছেন। পাশাপাশি যারা চালক রয়েছেন তারাও ভোগান্তিতে রয়েছেন। মিলি, জানছিলাম ফিলিং স্টেশনগুলোর গ্যাসের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।